দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আজ এমন এক নজিরবিহীন নাটকীয় মোড় তৈরি হয়েছে যা হয়তো কয়েক মাস আগেও কেউ কল্পনা করতে পারেনি। একদিকে ঢাকা, অন্যদিকে নয়াদিল্লি, আর দুই দেশের ক্ষমতার এই চরম দ্বৈরথের কেন্দ্রবিন্দুতে আটকে গেছেন একজন মানুষ, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক চাপ, বাংলাদেশের অনড় অবস্থান এবং 2013 সালের প্রত্যর্পণ চুক্তির চরম ফাঁদে পড়ে দিল্লি কি তবে নিজের আশ্রয়ে থাকা মিত্রকেই বিচারের মুখোমুখি দাঁড় করাতে বাধ্য হচ্ছে? দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে আসা চাঞ্চল্যকর খবরের গুঞ্জন, ভারতের জটিল আইনি প্রক্রিয়ার সামনে শেখ হাসিনা কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি কি তবে চোখের জল ধরে রাখতে পারলেন না? কি ঘটতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে? নরেন্দ্র মোদীর কূটনৈতিক চাল কি ব্যর্থ হল ঢাকার অনড় শর্তের কাছে? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ঘটনার সূত্রপাত কিন্তু খুব সাধারণ নয়। সম্প্রতি বাংলাদেশের নতুন সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে ভারতে এক হাই প্রোফাইল দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির পরিকল্পনা ছিল জাঁকজমকপূর্ণ লাল গালিচা সংবর্ধনা দিয়ে ঢাকার নতুন নেতৃত্বের সাথে দ্রুত সম্পর্ক স্বাভাবিক করে ফেলা। কিন্তু ঢাকা থেকে যে বার্তা সাউথ ব্লকে পাঠানো হয়েছে তা যেন দিল্লির পুরো কূটনৈতিক মহলে এক বজ্রপাতের মতো আঘাত হেনেছে। ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, কোনো মেকি হাসি মুখ বা লাল গালিচার সংবর্ধনা গ্রহণ করা সম্ভব নয় যতক্ষণ না দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অনুকূল ও সম্মানজনক পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই পরিবেশ তৈরির প্রথম ও প্রধান শর্ত শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার সমস্ত মাস্টারমাইন্ড এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের প্রথা ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারতে না গিয়ে গেছেন চীন ও মালয়েশিয়ায়। এই সফরের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল ঢাকার পররাষ্ট্রনীতিতে ভারত কেন্দ্রিক নির্ভরতার দিন শেষ। ঢাকা পরিষ্কার জানিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি না করা পর্যন্ত দিল্লির সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক বা বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন উঠছে, দিল্লি কেন এই চরম সংকটে পড়ল? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের এক অদ্ভুত ট্র্যাজেডিতে। আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই চুক্তিতে সই করেছিলেন খোদ শেখ হাসিনা নিজেই। এই চুক্তির অনুচ্ছেদগুলোতে অত্যন্ত সুস্পষ্টভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি হত্যা, শারীরিক নির্যাতন, রাষ্ট্রীয় নিপীড়ন কিংবা গণহত্যার মতো অন্তত 12টি গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন তবে কোনো দেশই তাকে রাজনৈতিক আশ্রয় এর দোহাই দিয়ে আটকে রাখতে পারবে না। অভিযুক্তকে সংশ্লিষ্ট দেশের হাতে তুলে দিতে উভয় দেশই আন্তর্জাতিকভাবে আইনগত বাধ্যবাধকতায় আবদ্ধ। বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক রেড নোটিশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। ঢাকা সরাসরি এই 2013 সালের চুক্তির রেফারেন্স টেনে দিল্লির কাছে তাকে ফেরত চাইছে। ফলে ভারত না পারছে সরাসরি চুক্তি লঙ্ঘন করতে, না পারছে তাদের বহু বছরের ঘনিষ্ঠ মিত্রকে নিজ হাতে তুলে দিতে। চুক্তির এই কঠিন ফাঁদে পড়ে দিল্লি এখন আশ্রয় নিচ্ছে এক নতুন কৌশলের, যাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন কূটনীতি সময়ক্ষেপণ। ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোতে উঠে আসা তথ্য অনুযায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বিচার বিভাগের জটিল প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করছে। তারা ঢাকার কাছে যুক্তি দিচ্ছে, ভারতীয় সংবিধান ও সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকার কোনো ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দিলে আদালত সরাসরি তাকে হস্তক্ষেপ করে কাউকে বহিষ্কার করতে পারে না যতক্ষণ না ভারতের নিজস্ব মাটিতে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের মামলা উঠছে। এখানেই দিল্লি টেনে আনছে 1959 সালের তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ঐতিহাসিক নজির। চীন যখন দালাই লামাকে ফেরত চেয়েছিল, ভারত ঠিক একই আইনি ঢাল ব্যবহার করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার ক্ষেত্রে কি এই কৌশল টিকবে?
দালাই লামা ছিলেন তিব্বতের অধিকার আন্দোলনের প্রতীক, যার বিরুদ্ধে কোনো গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ওয়ারেন্ট ছিল না। কিন্তু শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা ও গুমের মামলাগুলোকে কোনোভাবেই সাধারণ রাজনৈতিক আশ্রয়ের মোড়কে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। ঢাকার এই অনমনীয় মনোভাবের পেছনে কেবল দেশের ভেতরের জুলাই বিপ্লবের গণদাবি নয়, বরং রয়েছে বৈশ্বিক পরাশক্তিগুলোর শক্তিশালী ভূ রাজনৈতিক ছক। বিশ্লেষকরা এখানে দুটি বড় বলয়ের প্রভাব দেখতে পাচ্ছেন। প্রথমত, মার্কিন বলয়ের চাপ। ওয়াশিংটন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ও আইনের শাসন দেখতে চায়। দক্ষিণ এশিয়ার দিল্লির একচেটিয়া প্রভাব খর্ব করার ক্ষেত্রে মার্কিন নীতি নির্ধারকদের স্পষ্ট সবুজ সংকেত রয়েছে ঢাকার প্রতি। ফলে ঢাকা আত্মবিশ্বাসের সাথে আন্তর্জাতিক আইনের ভাষা ব্যবহার করতে পারছে। দ্বিতীয়ত, চীনা অর্থনৈতিক সুরক্ষা। চীন ইতোমধ্যেই বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে বড় বড় অর্থনৈতিক ও কৌশলগত চুক্তির রূপরেখা তৈরি করেছে। বেইজিং ঢাকাকে সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন পররাষ্ট্র নীতিতে তাদের পূর্ণ সমর্থন থাকবে। ফলে একদিকে মার্কিন মানবাধিকারের চাপ, অন্যদিকে চীনা অর্থনৈতিক বিকল্প, এই দুইয়ের সমন্বয়ে ঢাকার বর্তমান কূটনীতি এমন এক শক্ত অবস্থানে পৌঁছেছে যা সাউথ ব্লককে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। আইনি এই মারপ্যাচে পড়ে এখন দিল্লিতেও তৈরি হচ্ছে অভ্যন্তরীণ আইনি জটিলতা। আন্তর্জাতিক মহলের চোখ এড়াতে এবং প্রত্যর্পণ চুক্তির দায় এড়াতে ভারতের আমলাতন্ত্র বিষয়টিকে বিভিন্ন ট্রাইব্যুনাল ও কোর্টের প্রক্রিয়ার ভেতর দিয়ে টানার চেষ্টা করছে। সূত্রের খবর, এই টানাপোড়েনের মাঝে খোদ শেখ হাসিনাও চরম মানসিক চাপে রয়েছেন। যে দেশের মাটিতে তিনি টানা 15 বছরেরও বেশি সময় একচ্ছত্র ক্ষমতা পরিচালনা করেছেন, আজ সেখানেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আর যে দিল্লিতে তিনি নিরাপদ আশ্রয় আশা করেছিলেন, সেই দিল্লিও আজ আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তির চাপে তাকে কোনো স্থায়ী ভরসা দিতে পারছে না। জীবনের শেষ প্রান্তে এসে ক্ষমতার এই পতন, একসময়ের মিত্রদের অসহায়ত্ব এবং আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড়ানোর এই বিভীষিকাময় বাস্তবতা কি সাবেক এই প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে? ঘনিষ্ঠ মহলের খবর, পরিস্থিতি এই চরম পরিণতি দেখে কাঠগড়ায় মুখোমুখি হওয়ার আশঙ্কায় তিনি কান্নায় ভেঙে পড়েছেন। কারণ তিনি ভালো করেই জানেন, রক্তের দাগ আর আন্তর্জাতিক আইনের স্পষ্ট ধারা কোনো কূটনৈতিক চুক্তির আড়ালে চিরদিন ঢেকে রাখা যায় না। আজ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন ইতিহাস লেখা হচ্ছে। রক্তস্নাত জুলাইয়ের বিচার, শত শত শহীদের রক্তের প্রতি দায়বদ্ধতা এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ না করার যে নজির ঢাকা স্থাপন করেছে, তা ভারতীয় কূটনীতির জন্য এক বিশাল পরীক্ষা। তবে ভেতরে ভেতরে এখনও প্রশ্ন থেকে যায়, তারেক রহমানের সরকার কি শেষ পর্যন্ত এই কঠোর ঐতিহাসিক অবস্থানে অবিচল থাকতে পারবে, নাকি পর্দার আড়ালের নানামুখী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে এই সমীকরণ আবার ভিন্ন কোনো রূপ নেবে? প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভারত কি বাধ্য হবে শেখ হাসিনাকে বাংলাদেশের আদালতের হাতে তুলে দিতে, নাকি আইনি বাহানায় এই প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হবে বছরের পর বছর? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চোখ রাখুন বাংলা ভাইরাল 24-এ পরবর্তী সব এক্সক্লুসিভ আপডেটের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।